আমার ৩০ বছরের স্ত্রীকে ২১ বছরের একটা ছেলের সাথে রেস্টুরেন্টে দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। মাথাটা মুহূর্তের মধ্যে ঝিমঝিম করে উঠল। চোখের সামনে চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছিল। ছেলেটি আমাদের পাশের ফ্ল্যাটে ১ বছর ধরে উঠেছে, ওর মামার ফ্ল্যাটে থেকে পড়াশোনা করার জন্য। নাম আকাশ। পাশের ফ্ল্যাটে সাধারণ একটা ভার্সিটি পড়ুয়া ছেলে, যার সাথে করিডোরে দেখা হলে বড়জোর একটা সৌজন্যমূলক হাসি দিতাম। তার সাথেই আমার স্ত্রী মৃদুলা এক টেবিলে। আজ দুপুরে এমন কিছু ঘটবে আমি স্বপ্নেও ভাবিনি। অফিস থেকে আমাকে একটা জরুরি কাজে অন্য একটা জায়গায় পাঠানো হয়েছিল। রোদ আর জ্যাম ঠেলে সেই কাজটা শেষ করে আস্তে আস্তে দুপুর হয়ে গেল। ঘড়িতে তখন প্রায় ২:৩০। ভাবলাম এত রোদের মধ্যে আবার অফিসে ফিরে গিয়ে লাঞ্চ করার চেয়ে আশেপাশের একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাবারটা খেয়ে যাই। ক্ষুধাটাও বেশ চঞ্চনে লেগেছিল, কিন্তু রেস্টুরেন্টে পা দিয়েই আমার বুকের ভেতরটা ছাই হয়ে গেল। ভেতরে ঢুকে খালি টেবিল খুঁজতে গিয়েই কর্নারের দিকের একটা টেবিলের ওপর আমার চোখ আটকে গেল। তাকিয়ে দেখি মৃদুলা আর আকাশ একসাথে বসে হাসি মুখে কথা বলছে। আর ঠিক তখনই আমার স্ত্রী একটা টিস্যু পেপার নিয়ে অত্যন্ত স্বাভাবিক আর আপন ভঙ্গিতে ছেলেটির কপাল মুছিয়ে দিল, যেন এটা তাদের রোজকার অভ্যাস। যে মৃদুলা সকালে আমার কপালে হাত দিয়ে জ্বরের তাপমাত্রা মাপে, সেই হাত আজ অন্য একটা তরুণের কপাল ছুঁয়ে যাচ্ছে। দৃশ্যটা দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। চরম এক ধাক্কা খেয়ে আমি রেস্টুরেন্টের দরজা থেকে পিছিয়ে আসলাম। বাইরে এসে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইলাম। শুধু টের পাচ্ছিলাম বুকের মধ্যে হার্টবিট তীব্রভাবে উঠানামা করটাচ্ছে। নিজেকে সামলানোর কোনো শক্তি পাচ্ছিলাম না। ঠিক ১০ মিনিট পর দেখলাম ওরা দুজন রেস্টুরেন্ট থেকে বের হলো, কিন্তু বাইরে এসেই তাদের আচরণ বদলে গেল। তারা একসাথে কোনো রিকশায় উঠল না, আলাদা আলাদা দুটো রিকশা ডেকে যে যার মতো বাসার দিকে চলে গেল। এই চাতুরি এই চোরের মতো আলাদা হওয়াটাই প্রমাণ করে দিল ওরা পুরো ব্যাপারটা সমাজ আর আমার চোখ থেকে লুকিয়ে করতে চাইছে। আমার শরীর এতটাই খারাপ লাগছিল যে আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। ঠিক তখনই অফিস থেকে ফোন আসায় আবার তাড়াতাড়ি করে অফিসের দিকেই রওনা দিলাম। পুরোটা বিকেল কিভাবে কেটেছে আমি জানি না। কম্পিউটারের স্ক্রিনে শুধু সেই টিস্যু দিয়ে কপাল মোছানোর দৃশ্যটা ভাসছিল। আমাদের ৭ বছরের সংসার, একটা ৪ বছরের ছেলে আছে। তবে কি মৃদুলা একটা ২১ বছরের ছেলের প্রেমে মজেছে? অফিস শেষ করে যখন সন্ধ্যায় বাসায় ফিরলাম, আমার ভেতরটা তখনও কাঁপছে। কিন্তু কলিং বেল বাজানোর আগে আমি বুক ভরে একটা লম্বা দম নিলাম। নিজেকে বোঝালাম এখনই ভেঙে পড়লে চলবে না। ও যদি আমার পেছনে অভিনয় করতে পারে, তবে আমিও দেখাবো অভিনয় কাকে বলে। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলাম এক অবিশ্বাস্য দৃশ্য। মৃদুলা সেজেগুজে পরম এক আদুরে গিন্নি সেজে বসে আছে। আমার জন্য খাবার রেডি করে আমার স্ত্রী আমাদের ৪ বছরের ছেলেকে নিয়ে আমার জন্যই অপেক্ষা করতেছে। মুখে সেই চিরচেনা মায়াবী হাসি, যেন দুপুরে সে বাসা থেকে এক পাও নড়েনি। আজ এত দেরি হলো যে? তোমার প্রিয় সরষে ইলিশ রান্না করে বসে আছি, হাত মুখ ধুয়ে এসো জলদি। মৃদুলা এগিয়ে এসে পরম যত্নে আমার টাইটা খুলে দিল, যেন সে দুনিয়ার সবচেয়ে আদর্শ ও বিশ্বস্ত স্ত্রী। ওর হাতের ছোঁয়া লাগতেই আমার গা রি রি করে উঠল। যে হাত দিয়ে দুপুরে অন্য একটা ছেলের কপাল মুছিয়ে দিয়ে এসেছে, সেই হাত এখন আমার শরীর স্পর্শ করছে। কিন্তু আমি আমার ভেতরের ঘৃণাটা মুখে প্রকাশ পেতে দিলাম না। আমিও মুখে একটা চওড়া হাসির অভিনয় ফুটিয়ে তুললাম। আজ অফিসে কাজের এত চাপ ছিল, দুপুরে খাওয়ার পর্যন্ত সময় পাইনি। চলো আজ একসাথে বসে খাই। আমি এমন এক ভাব করলাম যেন আমি কিচ্ছু জানি না, যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী স্বামী। ডাইনিং টেবিলে বসে ও যখন আমার পাতে মাছ তুলে দিচ্ছিল, আমি ওর চোখের দিকে তাকালাম। কোনো অপরাধ বোধ নেই, কোনো কাঁপুনি নেই। কি নিখুঁত অভিনয়! আমি মনে মনে হাসলাম। ও ভাবছে ও আমাকে বোকা বানাচ্ছে, কিন্তু ও জানে না যে খেলাটা এবার আমি নিজের হাতে তুলে নিয়েছি। ও যদি নিজেকে সেরা স্ত্রী প্রমাণ করার অভিনয় করে, তবে আমিও এমন স্বামী হওয়ার অভিনয় করব যে ওর প্রতিটা চাল আমি হাসি মুখে হজম করব, কিন্তু ভেতরে ভেতরে ওর পরকীয়ার জালটা ছিঁড়ে টুকরো টুকরো করে দেব। খাওয়ার মাঝখানে আমি খুব ক্যাজুয়ালি বললাম, আচ্ছা মৃদুলা, পাশের ফ্ল্যাটের ওই ছেলেটা না আকাশ, ওর মামা বলছিল ছেলেটা নাকি পড়াশোনায় খুব ভালো, কিন্তু আজকাল নাকি কার সাথে যেন প্রেম করছে, ঠিকঠাক বাসায় ফেরে না। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি অন্য এক মানুষ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা নিজেই চিনতে পারছিলাম না।
এত নিখুঁত অভিনয়ের ক্ষমতা আমার মধ্যে কবে থেকে এলো? ব্রেকফাস্ট টেবিলে পরোটা মুখে দিতে দিতে বললাম, আজ অফিসে একটা বড় মিটিং আছে মৃদুলা, ফিরতে একটু রাত হতে পারে। মৃদুলা আমার চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, তাই? আচ্ছা, সাবধানে যেও, দুপুরে ঠিকঠাক খেয়ে নিও কিন্তু। ও আমার কপালে একটা হালকা চুমু খেলো। ওর ঠোঁটের সেই স্পর্শে আমার সারা শরীর ঘৃণায় রি রি করে উঠল। কিন্তু আমি মুখে একগাল হাসি নিয়ে ওর গালে হাত বুলিয়ে দিলাম। বাসা থেকে বের হয়ে আমি সোজা অফিসে গেলাম না। অফিসের মোড় থেকে একটা সিএনজি নিয়ে আবার আমাদের এলাকার দিকে ব্যাক করলাম। তবে সরাসরি আমাদের গলিতে ঢুকলাম না। গলির মুখের একটা ছোট চায়ের দোকানে গিয়ে বসলাম, যেখান থেকে আমাদের অ্যাপার্টমেন্টের মেইন গেটটা পরিষ্কার দেখা যায়। অপেক্ষা করতে লাগলাম। তপ্ত রোদে ঘামছি, কিন্তু ভেতরের জিদ আমাকে বসিয়ে রাখলো। ঘড়িতে তখন বেলা 11:30। ঠিক তখনই দেখলাম আমাদের গেট দিয়ে মৃদুলা বের হচ্ছে। পরনে একটা হালকা নীল রঙের জর্জেট শাড়ি। এত সেজেগুজে ও কোথায় যাচ্ছে? ও কি জানে না ওর স্বামী এখন অফিসে? ও গলি থেকে বের হয়ে একটা রিক্সা নিল। আমি আর দেরি না করে একটা খালি মোটর বাইকওয়ালাকে টাকা বাড়িয়ে দিয়ে বললাম, ভাই, ওই রিক্সাটার পিছু নেন, ও যেন বুঝতে না পারে। রিক্সাটা ধানমন্ডি লেকের দিকে এগোতে লাগলো। আমার বুকের ভেতর হার্টবিট আবার সেই দুপুরের মতো ওঠানামা করতে শুরু করলো। লেকের পাড়ের একটা নিরিবিলি গাছের ছায়া গিয়ে মৃদুলা রিক্সাটা থামলো। ও নামার ঠিক 2 মিনিটের মাথায় একটা লাল রঙের পালসার বাইক এসে থামলো ওর সামনে। বাইক থেকে যে নামলো তাকে চিনতে আমার 1 সেকেন্ডও সময় লাগলো না। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। সো অনেক দিন পর আবার তোমাদের মাঝে গল্প নিয়ে বেক করলাম। কিছু পার্সোনাল কারণে এতদিন গল্প দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তবে যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে এখন থেকে রেগুলার ভিডিও দেব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ গাইজ।